একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। বলে রাখি, আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম, এবং আছেন প্রযুক্তি বিশ্লেষক জনাব মোবারক হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমরা আলাপে যাব, তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে আমরা একটু ধারণা পেতে পারি যে কী ধরনের অপতথ্য ছড়াচ্ছে এবং সেই অপতথ্যের বিপরীতে কতটা আসলে ফ্যাক্ট চেক করা যাচ্ছে। আমরা একটা প্রতিবেদন দেখে আসি। বরং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ডোনাল্ড ট্রাম্প নাকি আলটিমেটাম দিয়েছেন, তাও আবার ২৪ ঘন্টার। এমন পোস্ট ফেসবুকের একসাথে অন্তত ৫টি পেজ থেকে ছড়ানো হলো, এবং পরে দেখা গেল সেটা মিথ্যা। ওদিকে উপদেষ্টা মাহফুজ আলমের একটি ভুয়া স্ক্রিনশট ভাইরাল হলো, এবং যেখানে দুই শিবির নেতা আর ইনকলাব মঞ্চে যিনি মুখপাত্র তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছে অভিনেতা মিশা সওদাগরকে নাকি প্রকাশ্যে মারধর করা হচ্ছে। এবং পরে ফ্যাক্ট চেক করা হলো, দেখা গেল সেটা মিশা সওদাগর ছিলেন না, ছিলেন অন্য একজন ব্যক্তি। দর্শক, এমন সংবেদনশীল অন্তত ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। গেল কয়েকদিন ধরে আলোচনায় অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। এবার সেই আলোচনার সুযোগ নিল গুজবকারীরা। সম্প্রতি মাহফুজ আলম দুই শিবির নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এমন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম। তারা জানায়, হুমকি দেওয়া কথিত ফেসবুক পোস্টটি উপদেষ্টা মাহফুজ আলম করেননি, বরং প্রযুক্তির সহায়তায় ভুয়া স্ক্রিনশট তৈরি করে তার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কমেন্টে এমন শিরোনামের একটি পোস্ট ফেসবুকে ঘুরছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প এমন কোনো আলটিমেটাম দেননি, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। একই ইস্যুতে আরেকটি পোস্ট ফেসবুকে ভাইরাল। বিবিসি বাংলার লোগো সংবলিত ফটোকার্ড সেখানে প্রচার করে দাবি করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত, রাশিয়া এবং চীন। তবে বিষয়টি যে অপতথ্য সেটাও বেরিয়ে এলো ফ্যাক্ট চেক করে। জানা গেল বিবিসি বাংলা এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির কারসাজি করে এটি তৈরি করা হয়েছে। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল, রাশিয়া এবং চীন এখন পর্যন্ত কোনো উদ্বেগ প্রকাশ করেনি। ওদিকে সম্প্রতি ফেসবুকে প্রায় ২ মিনিটের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। ভিডিওটিতে দেখা যাচ্ছে হালকা আকাশি রঙের জামা পরা এক ব্যক্তিকে মারধর করছে বেশ কয়েকজন যুবক। তবে সত্যিটা বের করে ফ্যাক্ট ওয়াচ। তারা জানায়, ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটি মিশা সওদাগর নন, তার নাম নির্মলেন্দু দাস রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এখানেই শেষ নয়, আল জাজিরার বরাত দিয়ে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ভারতকে তছনছ করে দিল পাকিস্তানি মিসাইল। ভারতের মার খাওয়া শুরু। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল যে ভিডিওটি দেখানো হচ্ছে সেটা পাকিস্তানের মিসাইল হামলা নয়, বরং ঢাকার খিলগাঁওয়ের তালতলার মার্কেটের পাশের একটি সমিলে আগুনের ভিডিও। এটাকেই পাকিস্তানের সাহসী মিসাইল হামলা বলে চালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক আর ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। অপতথ্যের অনেকগুলো আমাদের চোখে পড়েছে, এবং সেগুলোর মধ্যে থেকে অনেক ফ্যাক্ট চেকও ছিল। আমরা কেবলমাত্র বাছাই করে সবচেয়ে সংবেদনশীল যে কটা সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্য ছড়াচ্ছে। এবং আগে জানিয়েছি আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন, আমরা আলাপে যেতে চাই। জনাব মোবারক হোসেন, আপনাকে দিয়ে শুরুটা করি। আমরা আসলে যে ধরনের অপতথ্যগুলো দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে যে একটা ফেসবুক পেজ বা কোনো একটা প্ল্যাটফর্মের কোনো একটা অংশ তৈরি করা হচ্ছে শুধু অপতথ্যের জন্য। এবং গেল কয়েকদিন ধরে আমরা ইউটিউবের কয়েকটা চ্যানেলকে দেখেছি যেটা শুধুমাত্র অপতথ্য ছড়াচ্ছে। এবং এই সমস্ত জিনিসগুলো তৈরি হওয়ার পর নানাভাবে চেষ্টা করেও পথগুলো বন্ধ করা যাচ্ছে না। আমরা বরঞ্চ কেবল ফ্যাক্ট চেকটাই করছি। আমরা যদি যেহেতু এটা একটা গ্লোবাল সমস্যা, আমরা যদি পুরো পথটা বন্ধ করতে যাই, কোথা থেকে কাজটা শুরু করতে হবে?
গুলি আছে, সেটা হচ্ছে কি যে আপনি যে রিউমার স্ক্যানারের যে কথাটা বললেন, 2024 সালে মানে 2023 সালে আমাদের মানে রিউমার ছড়িয়েছে সেটা ছিল 1915টা, জি, এবং 2024 সালে এই রিউমার স্ক্যানার আসছে হচ্ছে গিয়ে 2119টা। সো অর্থাৎ দেখা যাচ্ছে মাত্র 1 বছরের ব্যবধানে প্রায় 52% এই রিউমার কিন্তু এটা বাড়ছে। এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন যেটা করার, এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে দেখেন ইনফরমেশন, একটা হচ্ছে ডিসইনফরমেশন। তো আমরা সাধারণভাবে কোনো তথ্য অথবা বর্তমানে যে অবস্থাটা চলতেছে এই জিনিসগুলো চালানোর জন্য আমরা ইচ্ছাকৃতভাবে, যে একটা হচ্ছে ভুল হতে পারে আর একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানো। এই ক্ষেত্রে যেটা হচ্ছে সাধারণভাবে আমরা এই তথ্যগুলি অনেক মানে অ্যাট্রাকটিভ থাকে, লোভনীয় থাকে, আমরা পাওয়ার সাথে সাথে আমরা এটা শেয়ার করা শুরু করি। এটা আমরা কখনো চেক করি না আর কি। তো আমাদের উচিত যে কোনো একটা তথ্য যখন আমরা এটা পাচ্ছি এইটাকে আমাদেরকে অবজার্ভ করা, যে শুধু আমি একটা জায়গার মধ্যে এটা আসলে আমাদের দিক থেকে করণীয়। এবং আমি এটা আমাদের দিক থেকে করণীয় যে আমরা আসলে এই কাজটা করে তথ্য আর অপতথ্যের মধ্যে পার্থক্যটা করতে পারবো। এটা নিয়ে নিশ্চয়ই আমি কিছু সাজেশনও আপনার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে টেকনোলজিক্যালি কোন কাজটা আমরা আসলে করতে পারি। টেকনোলজিক্যালি দেখেন যে যখন এই নিউজগুলো ছড়াচ্ছে ইন্ডিভিজুয়ালি কিন্তু বিশেষ কয়েকটা অ্যাকাউন্ট থেকে আপনি দেখবেন, আমি নাম শেয়ার করছি না, আপনারা দেখবেন প্রিভিয়াস যে টুইটার ছিল ওইখানে একটা 2023 সালে একটা ধর্মীয় জিনিসকে উস্কানি দেওয়ার জন্য একটা 5-6টা অ্যাকাউন্ট থেকে প্রায় 1 কোটির উপরে শেয়ার হয়েছে। তো এই যে অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু আমরা খুব সহজে চিহ্নিত করতে পারি এবং এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা ব্লক করে দিতে পারি। তো এই জায়গাগুলো যদি আমরা না করি, এবং এই অল্প কিছু লোক কিন্তু এই জিনিসগুলো ছড়ায় এবং এগুলো আমরা সহজেই বের করতে পারি এবং সাথে সাথে ব্লক করে দেওয়া উচিত। এবং দিলে আমাদের সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু এটা উপকৃত হবে এবং এই জিনিসগুলো ছড়ানো থেকে বন্ধ হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমি যদি একটু জনাব শামীমুর রহমান শামীম আপনার কাছে একটু আসি, মানে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো টার্গেট করে ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে এবং রাজনৈতিক দল হিসেবেও বিএনপিকে কিন্তু টার্গেট করেও গুজব এসেছে এবং আমরা সেগুলো নিয়ে ধারাবাহিক ফ্যাক্ট চেক করেছি। আমরা আপনাদের দলের শীর্ষ নেতাকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের কর্মীদেরকেও টার্গেট হতে দেখেছি এবং সেই রিউমারগুলো আমরা চেক করেছি। প্রথমত একটু বলবেন আসলে দল হিসেবে এটা কতটা আপনাদের নজরে পড়ছে, কতটা উদ্বিগ্ন এবং কতটা কাজ করছেন আসলে এই অপতথ্যগুলো থামানোর ক্ষেত্রে? জি, ধন্যবাদ। আপনারা যারা সংযুক্ত রয়েছে টেলিভিশন আজকের এই আয়োজনে দেশ বিদেশে আমার সহ আলোচক সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। মোবারক ভাই একটু আগে বলেছেন, সুন্দরভাবে বলেছেন। দেখুন, আমি মনে করি আজকের গত 17 বছর পর, জুলাই বিপ্লবের পর, 5ই আগস্টের পরে এই অপপ্রচারটা, মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত খবরগুলো অপপ্রচার করা হচ্ছে ব্যাপক। কারণ আপনারা জানেন একটা ফ্যাসিস্ট সরকার 17 বছর শাসনের পর দেশ থেকে পালিয়ে গেছে, তাদের লোকজন রয়েছে, বিদেশি সহযোগিতা রয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে অনেক পলাতক আসামিরা যে আশ্রয় নিয়েছে, তারা তো সারাদিনই প্রোপাগান্ডা করছে, অপপ্রচার করছে। টুইটার, ফেসবুক, বিভিন্ন সাইট টেকনোলজি ব্যবহার করে তারা অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে মানুষের মাঝে। আপনি দেখেন, জুলাই বিপ্লবের পর থেকে আমাদের দেশের রাষ্ট্রবিরোধী, দেশের স্বার্থবিরোধী, দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এমন প্রচার করা হয়েছে বিদেশি রাষ্ট্র থেকে শুরু করে। ইন্ডিয়া থেকে এটা বেশি অপপ্রচার করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, জাতীয় স্বার্থ নিয়ে, বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আন্তর্জাতিক বিশ্বে অপপ্রচার করেছে। বিভিন্ন টেকনোলজি তারা ব্যবহার করেছে অপপ্রচার। এটা আজকে নতুন না, জুলাই বিপ্লবের পর এটা আরো বেশি হয়েছে। যেটা একটা রাজনৈতিক দলের পতন হয়েছে, পালিয়ে গেছে, তারা তো এগুলো করছে। সব ধরনের ইকুইপমেন্ট তারা ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে মিথ্যা খবর প্রচার করে বিভ্রান্ত করছে, জনগণকে বিভ্রান্ত করছে। এটা প্রতিনিয়ত তারা করছে, এটা নতুন কিছু না। এটা আমরা বুঝলাম তারা করছে এবং এটা তো চিহ্নিত ঘুরে ফিরে একই আইডিগুলো আমরা দেখতে পাচ্ছি। দল হিসেবে আপনারা আসলে আপনাদের জায়গা থেকে কি মুভমেন্টটা করছেন? আমি মনে করি এইটাকে কঠোরভাবে দমন করার জন্য রাষ্ট্রশক্তি, এই সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাকে তাদের গোয়েন্দা সংস্থা রয়েছে, বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, তারা তথ্য মন্ত্রণালয় রয়েছে, হোম মিনিস্ট্রি রয়েছে, আইন মন্ত্রণালয় রয়েছে, সমন্বিত একটি সেলের মাধ্যমে এগুলো যারা রাষ্ট্রবিরোধী অপপ্রচার করছে, দেশের স্বার্থ বিরোধী এবং ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে ক্ষুণ্ণ করছে মর্যাদা, তাদের বিরুদ্ধে অপপ্রচার যারা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা, এগুলো বন্ধ করা। সরকারি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে এটাকে করতে হবে। আর ব্যক্তি পর্যায়ে তো সবাই সচেতন থাকবে, এটা তারপরে সেটা করতে পারবে না। রাষ্ট্রশক্তিকে
সবচেয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌথ সমন্বয় সেলের মাধ্যমে কতগুলো মিনিস্ট্রি এটার সাথে সমন্বয় করে এই কাজগুলোকে বন্ধ করতে হবে। অর্থাৎ যেরকম দুর্যোগকালীন বিষয়গুলোকে সমাধান করা হয় ঠিক সেরকম করে একসাথেই এটাকে সমাধান করা। আমি আবারও এখান থেকে আলাপটা শুরু করবো একটা ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে জনাব মোবারক হোসেন, যখন বিরতির পর আসবো তখন আপনার কাছে শুরুতে জানতে চাইবো আসলে ভারত যদি আমাদের দেশের টেলিভিশন চ্যানেলে ইউটিউবগুলোকে ব্লক করতে পারে, ফেসবুক ব্লক করতে পারে, আমরা আসলে কেন পারছি না? এটা নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে জানবো। আপনারা আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা আছেন রিউমার চেক নিয়ে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা আছেন ৭১ এবং চলছে রিউমার চেক নিয়ে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথি আছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম এবং আছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং বিরতির আগে বলছিলাম জনাব মোবারক হোসেন, আপনি হয়তো জেনে থাকবেন যে গেল ৩ থেকে ৪ দিন পার হয়ে গেল ভারতে কিন্তু বাংলাদেশের অন্তত ৭টা টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল বন্ধ রয়েছে এবং আমাদের ৭১ টেলিভিশনের ফেসবুকও তারা রেস্ট্রিক্টেড করে রেখেছে। প্রশ্ন হচ্ছে, তারা যদি আমাদের দেশের বড় প্ল্যাটফর্মগুলো ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করতে পারে, তাহলে আমরা আসলে কেন এই ইউটিউব চ্যানেল অপতথ্যগুলো বন্ধ করতে পারছি না? কোন দুর্বলতা এখানে কাজ করছে আসলে? আচ্ছা, দেখেন যে এখানে যেটা হচ্ছে, আমি যেটা বলবো যে দেখেন এখন কিন্তু আমাদের যে মিডিয়া, হ্যাঁ, এই মিডিয়া কিন্তু আসলে আপনাদের নিয়ন্ত্রণে নাই। আপনাদের এই মিডিয়াটা এখন কিন্তু নিয়ন্ত্রণ করছে বিদেশি কোম্পানিগুলি। আমি যদি সহজভাবে বলি, তো ওরা যে টেকনোলজিগুলি, ধরেন আপনি একটা কোনো নিউজ ছড়াবেন, এটার মধ্যে কিছু লজিক দিয়ে দেওয়া হয় যে এইটা যদি 10 জন শেয়ার করে তুমি 100 জনকে এটাকে প্রপোজ করো, এবং এইভাবে কিন্তু এই লজিকগুলো কাজ করছে। সো আমাদের দেশে যেমন আপনাদের যে কোনো নিউজ একটু যদি এদিক সেদিক হয়, আপনাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা এই নিউজগুলো এক্সপান্ড হবে না, আপনার এডিটর হবে। কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া বলেন অথবা এই যে ইউটিউবের কথা বললেন, এই ইউটিউব চ্যানেল আমাদের দেশে যে চলতেছে, এটা তাদের দেশের নিয়ম দিয়ে আমাদের দেশে চলতেছে। তো এইটাকে নিয়ন্ত্রণ যদি আমরা না করতে পারি, অচিরেই কিন্তু আমরা আসলে সবাই, আমরা বলতে চাচ্ছি বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে তারা কিন্তু আমরা ইউটিউবের নিয়ন্ত্রণে চলে গেছি অলরেডি। দেখেন, ইউটিউবের নিউজ নিয়ে আমরা এখন এখানে ডিসকাস করছি, তো কেন? কারণ ইউটিউবের টেকনোলজি যতটা ফাস্ট হয়েছে, যেইভাবে ওরা নিউজগুলোকে স্প্রেড আউট করে, যেভাবে নিউজগুলো করছে, এইটা করার জন্য কিন্তু আমাদের টেকনোলজি এইভাবে আগায় নেই। এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের করার প্রয়োজন নাই। এখন আপনারা জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, বিভিন্ন বট পাওয়া যায়, এই ধরনের নিয়ন্ত্রণগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই ডিটেক্ট করতে পারি। জাস্ট আমি একটা উদাহরণ বলি যে আমাদের দেশে এর আগের বার একটা স্ট্যাটিস্টিক দেখলাম, ওরা 50 লাখ লোক জুয়ার সাথে সম্পৃক্ত আছে, এবং এই বিজ্ঞাপনগুলো কিন্তু আমাদের অনলাইনেই দেওয়া হচ্ছে। এই বিজ্ঞাপনগুলো কি যারা খেলতেছে তারা দেখতেছে, যারা এটাকে প্রতিকার করার কথা তাদের চোখে কি পড়ছে না? কিন্তু তারা হয়তো টেকনোলজিক্যালি এটা কিভাবে থামাবেন এই ব্যাপারে হয়তো তারা অতটা সলভেন্ট না অথবা করে না। বাট আমি যেটা মনে করি যে এই জায়গাটার মধ্যে তাদের উচিত যে আমি যে প্রযুক্তিটা আমাদের দেশে আছে এটাকে যদি আমি নিয়ন্ত্রণ না করতে পারি, অর্থাৎ অপতথ্য অথবা এই জিনিসগুলি নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা প্রয়োজন, এই টেকনোলজিক্যালি এই জিনিসগুলো আমি মনে করি যে ইমপ্লিমেন্ট করা উচিত। এতে করে কিন্তু আমাদের সাধারণ মানুষরা বিভ্রান্তি বুঝতে পারছে। তার মানে এই প্রযুক্তি যেই জায়গাটা দুর্বলতা আছে আমাদের এখন সেটা কাটিয়ে ওঠা উচিত। জনাব শামীমুর রহমান শামীম, আপনার কাছে একটু আসতে চাই। আমরা বুঝতে পারলাম কারা গুজব ছড়াচ্ছে এবং গুজব ছড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে নানা রকমের কাজ করার সুযোগ আছে, তারা হয়তো সেটা করবেনি। রাজনৈতিক দল হিসেবে আপনাদের দিক থেকে করণীয়টা কি বলে মনে করেন? সাধারণ মানুষের কাছে এই সচেতনতার বার্তাটা আসলে কিভাবে পৌঁছে দেওয়া যায়? অবশ্যই আমরা একটা বিএনপি একটি বিরাট রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি দেখেছেন শুধু সাম্প্রতিক সময় নয়, গত 9 মাসে নয়, গত 17.5 বছর যাবৎ বাংলাদেশের গোটা মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, প্রায় অধিকাংশ বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে সবচেয়ে বেশি অপপ্রচার করেছে। আপনি দেখুন, একটা সত্য, মঈন ফখরুদ্দিন সরকার আসছে, তারপরে এই 15.5 বছর শেখ হাসিনা সরকার আসছে, যে সমস্ত অভিযোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় এবং সৎ দেশপ্রেমিক নেত্রী হিসেবে তিনি মানুষের কাছে চিহ্নিত হয়েছে। গত 43 বছরের রাজনীতি, তার সততা, দেশপ্রেম নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারে দেশনেত্রী বেগম খালেদা, যেমনটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ছিলেন। সততা, দেশপ্রেম, আত্মত্যাগের মাধ্যমে নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণ। সৎ নির্মমভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব, তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না, কিন্তু দলের দায়িত্ব। হ্যাঁ, এবং আমরা আসলে সেই সময়টা পার করেছি, সেই সময়টা দেখেছি। আপনি যদি আমাদেরকে একটা পরামর্শ দেন যেটা ঠিক এখনই এই মুহূর্তে করাটা খুব জরুরি, তাহলে সেটা শুনে আলাপটা শেষ করব। জি, আমি এটা
বলছি এই মিডিয়াটা কিন্তু ব্যাপকভাবে অপপ্রচার করছে, একটার সত্যতা প্রমাণ করতে পারেনি, আদালতও প্রমাণ করতে পারেনি, মঈন ফখরুদ্দিন সরকার এই সরকারও শেখ হাসিনার সরকারও প্রমাণ করতে পারেনি। বিচারপতি মোতাহার হোসেন একটা রায় দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ থেকে তাকে কিভাবে পালিয়ে যেতে হয়েছে, অথচ মিডিয়া কিভাবে প্রচার করেছে জিয়া পরিবার, তারেক রহমান এবং একদম আমাদের হাতে সময় থাকলে জনাব শামীমুর রহমান শামীম এই জিনিসটা আরো দীর্ঘ করতাম এবং এখান থেকে একটা সমাধানও খোঁজার চেষ্টা করতাম এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবার আপনাকে পাবো সে আশাবাদ নিয়ে আলাপটা শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন দুজন অতিথি, কেন্দ্রীয় বিএনপি গবেষণা সম্পাদক শামীমুর রহমান শামীম ছিলেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন, এবং যে অপতথ্যগুলো ছড়াচ্ছে আমরা একটা সমাধান খোঁজার চেষ্টা করছিলাম দর্শক, এবং আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা ঠিক এভাবেই রিউমার দূর করতে হাজির হব একই সময়, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবে দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথেই।